আদাব ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আসলে এই ভিডিওটাতে আসছি কারণ কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য। নর্মালি আমি ভিডিওতে আসি না। তো প্রথমে পরিচয়টা দিই। আমি হচ্ছে বিশ্বজিৎ। আমি লিসবন ইউনিভার্সিটিতে পিএইচডি প্রায় সাবমিট করব এখন। তো আর এখানে আমি প্রায় ৫-৬ বছরের উপরে ধরে আছি। তো কয়েকটা যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা অনেক কোয়েশ্চেন করেন, একই কোয়েশ্চেন হয়তো আমাদেরকে বারবার রিপিট করার আনসার করা লাগতেছে। এই জন্য হয়তো আপনারা মাঝে মাঝে এমন হয় যে আমরা কোয়েশ্চেনগুলো রিপিট করতে পারি না, আনসারগুলো দেই না, কারণ একই জিনিস বারবার রিপিট করতে করতে ভালো লাগে না। তো আসি প্রথমে পয়েন্টগুলো। যে রিসেন্টলি আমরা কয়েকটা কেস ফেস করছি যে আমাদের নাম ইউজ করে আপনার বাংলাদেশে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। যে আমরা তাদের সাথে কাজ করি এবং বাংলাদেশে কিছু লোকের কাছে তারা টাকা চাইছে এবং তার লোকগুলো টাকাও দিছে। সে যেমন তারপরে ওই লোকগুলো আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করছে। যেমন দুইবার ভিকটিম হয়েছে আমাদের মুন্না ভাই এখানে পিএইচডি করতেছে। মুন্না ভাই আপনার অনেক ভিডিও করছে, যে বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো সবগুলোই মুন্না ভাই ছোট ছোট অনেকগুলো ভিডিও গ্রুপে দিছে, ফেসবুক গ্রুপে। তো সত্যি কথা বলতে আমরা ফার্স্ট অফ অল আমরা কোনো এজেন্সি না। আমাদের মেইন মোটোটা এই গ্রুপটার ছিল এবং এখনো আছে যে আমরা পর্তুগালে একটা স্টুডেন্ট কমিউনিটি ক্রিয়েট করতে চাচ্ছি। আমাদের এখানে বিজনেস করার কোনো ইন্টেনশন নাই। আমরা মূল উদ্দেশ্যটা হলো যে আমরা আপনাদের কাছ থেকে যে সার্ভিসটা প্রোভাইড করতেছি চাচ্ছি যাতে সেই সার্ভিসটার মধ্যে আপনাদের উপকার হয়। কিন্তু যেহেতু দেখতেছি ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের নাম করে টাকা নেওয়া হচ্ছে। তো যদি আপনারা এই পর্যন্ত কেউ এইভাবে টাকা দিয়ে থাকেন বা ভবিষ্যতে কেউ যদি আপনাদের সাথে এইভাবে কন্ট্যাক্ট করে আপনারা যদি তাদের সাথে লেনদেন করেন, তাহলে ক্লিয়ারলি বলে রাখি আমরা এটার জন্য দায়ী থাকবো না। সেকেন্ড, আমাদের বাংলাদেশে কেন হবে না, কারণ আমাদের বাংলাদেশে কোনো এজেন্সি নেই, আমরা বাংলাদেশে কারোর সাথে কাজ করি না। আপনাদের যদি এই ধরনের কোনো বিষয় আপনারা নেক্সট ফেস করেন, তো কাইন্ডলি আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদেরকে একটু জানাবেন। এটা আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের জন্যও ভালো হবে। কারণ আমরা এখানে ভাই একটা স্ট্যাটাস নিয়ে থাকি, আমরা আমাদের স্ট্যাটাসটা খোয়াইতে চাচ্ছি না। তো এইসব নেক্সট জিনিস করার মন মানসিকতা আমাদের নাই, আমাদের চারজনের কারোই নেই। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনারা অনেক কোয়েশ্চেন করেন একটা, যে আমি স্টাডি কন্টিনিউ পর্তুগালে ভিসা পেয়ে আমি এখানে আসলাম বা আমি এখানে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নেওয়ার পরে আমি যদি স্টাডি কমপ্লিট না করি তাহলে কি আমি কি ক্ষতি হবে বা আমি আমার কার্ড পাবো কিনা, বা এই ধরনের কোয়েশ্চেনগুলো করেন। এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে ভাই ইয়েস এন্ড নো। কারণ এখন যে কন্ডিশনটা চলতেছে সেফ আগের থেকে অনেক অনেক বেশি স্ট্রিক্ট, যদিও সেফ অনেক সময় জানাচ্ছে কেন, কারণ হচ্ছে কেউ অনেক সময় সেফ কার্ড রিনিউ করতে চায় না। কারণ সেফ আপনি যখন প্রথম কার্ডটা নিয়ে সেফের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, সেফ তখন আপনার এই স্টুডেন্ট ভিসায় আসলে স্টুডেন্ট ভিসাটাই কনসিডার করে এবং নর্মালি তারা এখন 2 বছরের জন্য কার্ড দিচ্ছে। যদি আপনি মাস্টার্সে আসেন, তো মাস্টার্সের জন্য আপনার মাস্টার্স 2 বছরের কোর্স, তো 2 বছরের কার্ড দিচ্ছে। যদি আপনি পড়াশোনা কন্টিনিউ না করেন এসে পরে আবার কার্ড রিনিউ করতে যান, তখন স্যাপ আপনাকে জিজ্ঞেস করবে এবং স্যাপকে মাস্ট আপনাকে এই ডকুমেন্টটা দিতে হবে যে আপনি ইউনিভার্সিটিতে এনরোল এবং আপনার একাডেমিক একটা ইয়ার বা একটা কোর্স যেগুলো কমপ্লিট করছেন সেগুলো ইনফরমেশন তারা চায়। অনেক সময় সব জায়গায় চায় না, তো অনেক জায়গায় চায়। তো তো বুঝতেই পারতেছেন, যদি আপনি এখানে এসে পড়াশোনা কন্টিনিউ না করেন, তাহলে পরবর্তীতে আপনার কার্ড রিনিউ করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হবে। আর ইউনিভার্সিটিগুলো এই যে আমরা একটা টেন্ডেন্সি নিয়ে আসে এখানে, যে এখানে পর্তুগালে মানুষ এখন আসতে যেতে স্টুডেন্ট ভিসাটাকে একটা মিডিয়া হিসেবে ধরে নিছে, কারণ স্টুডেন্ট ভিসার মাধ্যমে তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হয় এবং স্টুডেন্ট ভিসা যেদিন থেকে ভিসা স্ট্যাম্পিং হয় সেদিন থেকে 5 বছর কাউন্টিং শুরু হয়, যেটা মেইন কনসার্ন ন্যাশনালিটি পাওয়ার জন্য। সবাই এটার জন্যই দৌড়াচ্ছে। কিন্তু আলটিমেটলি যারা এই কাজটা করতেছে তারা যারা রিয়েল স্টুডেন্ট, এটা আমাদের মুন্না ভাই অনেকবার বলছে যে এই রিয়েল স্টুডেন্টগুলার ক্ষতি করতেছে। তো এটা তো আপনাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে, আবার যারা রিয়েল স্টুডেন্ট হিসেবে আসতে যাচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসায় যদি আসেন বা একবার এখানে যদি আপনি ইউরোপে আসেন, তো স্টুডেন্ট হিসেবে এন্ট্রি নিয়েছেন, স্টুডেন্ট ভিসায় আপনি অ্যাডমিশনের মাধ্যমে আপনি এখানে সেফে কার্ড অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা সেফের প্রথম কার্ডটা পাইছেন, কিন্তু পরবর্তীতে আপনি পড়াশোনা কন্টিনিউ করেন নাই। সেই জন্য পরবর্তীতে আপনি নেক্সট টাইম যখন আপনি 2 বছর পরে কার্ডটা যখন রিনিউ করতে যাবেন, স্যাপ আপনার কাছে এই ডকুমেন্টগুলো চাইবে, আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন কপি এবং আপনি যে কোর্স কিছু হলেও কমপ্লিট করছেন বা যা করছেন সেগুলোর কাগজ চাইবে। যদি না দিতে পারেন, আপনাকে যথাযথ কারণ দেখাইতে হবে কেন আপনি করেন না। যদি আপনি যথাযথ কারণ দেখাতে না পারেন, তাহলে আমার এখন পর্যন্ত যে ধারণা আপনার কার্ড রিনিউ নাও হইতে পারে। তো এটা গেল 2 নম্বর একটা বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছিল আপনার লো কস্ট টিউশন ফি কথা বলেন। ভাই
পর্তুগালে যে টিউশন ফিটা না, এটা ইউরোপের যে কোনো দেশের থেকে কম। হ্যাঁ, আমরা জানি এখানে টিউশন ফি ধরেন মানে অন অ্যান অ্যাভারেজ এখানে টিউশন ফি মাস্টার্স ব্যাচেলার্স কোর্সের জন্য আপনার অন অ্যান অ্যাভারেজ 3,500 to 7,000 বা এর থেকে 7,000 বা 8,000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। এটা ব্যাচেলার এবং মাস্টার্স। আমরা আমাদের আর কি এই পর্যন্ত আমরা যে কেসগুলো হ্যান্ডেল করছি সেগুলোর হ্যান্ডেল করার উপরে বেস করে আমরা এটা বলতেছি যে মানে রেঞ্জটা এটার ভিতরে থাকে। এখন কথা হচ্ছে যে আপনি ওই এই লো কস্ট টিউশন ফি যখন বলেন না, তখন এর থেকে অনেক বেশি যেহেতু অন্যান্য দেশে টিউশন ফিগুলো, তাহলে সেই তুলনায় এখানে টিউশন ফিটা কম। আর মুন্না ভাই কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার করছে যে আমি মানে স্টাডি কন্টিনিউ করে আপনার এই লেখাপড়া চালাতে পারবেন কিনা। মুন্না ভাই আপনাদেরকে একদম অঙ্ক করে বলে দিছে যে আপনারা আসলেই পারবেন কিনা। এই ভিডিওগুলো হয়তো আমি মানে যখন পোস্টটা শেয়ার হবে তখন এই লিঙ্কগুলো আবার আমরা পুট করে দেবো এখানে। ওনারা মুন্না ভাই একদম হিসেব করে বলে দিছে এটা পসিবল না। আসলে আপনি ফুল টাইম জব করলে পসিবল না। তবে একটা কথা আমি বলি ভাই, আপনি যদি অ্যাডমিশন নেন, লো কস্ট টিউশন ফি বলতে মানে ইউনিভার্সিটি বলতে কিছু নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বেনিফিট হচ্ছে আপনি যদি পড়াশোনাটা কমপ্লিট করেন না, আপনার অনেক স্কোপ হবে। আর এরকম না যে ইউনিভার্সিটিকে আপনাকে সব টাকা একবার দিয়ে দিতে হচ্ছে। ইউনিভার্সিটিকে আপনি অ্যাডমিশন নেন, আপনি অ্যাডমিশনটা আপনার একটা ফার্স্ট সেমিস্টার টিউশন ফিটা আপনি পে করতে হবে, কিন্তু পরবর্তী টিউশন ফিগুলো আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে পে করতে পারবেন। অনেক ইউনিভার্সিটি আপনাকে এই অফারটাও দেয়। তো এই লো কস্ট টিউশন ফি ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায়েন না। এই জিনিসটা আপনাদেরকে হয়তো ক্লিয়ারলি আমিও বললাম, মুন্না ভাইও অনেকবার বলছে, নাইম ভাইও অনেকবার বলছে, শাওন ভাইও অনেকবার এই কথাগুলো বলছে। তো এই গেল আপনার এই বিষয়গুলো। এরপরে হলো আপনার আইএলটিএস নিয়ে একটা ডিলেমা চলে আপনাদের মধ্যে, যে আইএলটিএস নাই ভাই, আমার এমওআই আছে, এমওআই দিয়ে আমার হবে কি না। ভাই আইএলটিএসটা সব ইউনিভার্সিটি চায় না। আবার এমনও ঘটনা দেখছি আমরা যে কোনো ইউনিভার্সিটি আইএলটিএস এর কথা বলে নাই, তারা বলছে যে মিনিমাম B2 লেভেল। যেমন লিসবন ইউনিভার্সিটির আন্ডারে কয়েকটা ফ্যাকাল্টি আছে, কয়েকটা ইনস্টিটিউট আছে, তারা বলে দিচ্ছে B2 লেভেল। এখন আপনি আপনার B2 লেভেলটা কিভাবে প্রুভ করবেন? এটার জন্য আপনার আইএলটিএসটা দিয়ে রাখা ভালো। আইএলটিএসটা দিলে শুধুমাত্র ইউনিভার্সিটির জন্য না, সবচেয়ে বড় ফ্যাক্টরটা যে জায়গায় ঝামেলাটা, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে যখন টিউশন মানে করতে যায়, ওই কি বলে আপনার ভিসা ফিস করতে যায় বা ভিসার জন্য ইন্টারভিউ দিতে যায়, তখন যখন এই লোকগুলা দেখে যে টিউশন যে আইএলটিএস নাই, তো তখন তারা আপনি মানে ইংলিশে জানুই হন, কোনো সমস্যা নাই, তারা আপনাকে একটু অন্যভাবে চিন্তা করবে। তো আইএলটিএসটা দিয়ে নিলে আসলে আপনাদের জন্য ভালো হয় ভাই, আপনারা একটা স্টেপ মানে এগিয়ে থাকেন। তো এই আইএলটিএসটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি নিজের কনফিডেন্ট হন, আমি আমাদের গ্রুপে দেখছি আপনারা কয়েকজন একটা গ্রুপ ক্রিয়েট করার মানে চেষ্টা বলছেন যে আপনারা একসাথে কথা বলবেন, কথা বলে আপনারা গ্রুপ করবেন যাতে নিজেরা ইংরেজিতে কথা বলতে পারেন। একটা ভালো ইনিশিয়েটিভ ভাই, আপনারা নিজেরা এইভাবে ট্রাই করেন, এটাতে আপনাদের সবার ভালো হবে। আর এই পর্তুগিজ মানে ইংলিশ আইএলটিএসটা কমপ্লিট করে ফেললে না, এখানে আসলে পরেও আপনি এখানে যে এরকম না যে সব জায়গায় ইংলিশ মানে পর্তুগিজে জব, এখানে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো ঢুকতেছে। আপনি যদি পড়াশোনা পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে ট্রাই করেন, তখন আপনি ওই জায়গাগুলোতে ট্রাই করতে পারবেন। আর আগে পর্তুগালে, এখন আমি যখন 2016 সালে আসছি, তখন কেউ ইংলিশে কথা বলতো না সুপার মার্কেটগুলোতে, আর এখন এখানে ইংলিশে কথা বলে। কত অ্যাডভান্স হয়েছে আপনার কোনো আইডিয়া নেই। সো প্লিজ, যদি আপনি অ্যাডমিশন নিতে চান, ইন্ডিয়ার ভিসাটার জন্য হলেও আপনার ভাই আইএলটিএসটা দিয়ে নেওয়াটা ভালো। আর ভিসা রিজেকশনে ভিসা রেশিও কম। ভিসা রেশিও কেন কম? ভিসা রেশিও অনেক কারণে কম হতে পারে, এটা আমাদের অনেক লেকিংস আছে। আমরা এই জিনিসগুলো আমরা হয়তো আরেকটা ভিডিওর মাধ্যমে আমি এবং মুন্না ভাই আমরা এই জিনিসগুলো আরও ডিটেলস আপনাকে বলবো। তারপরে হলো মানে আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে স্টুডেন্ট ভিসায় আসলে পরে কি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন কিনা। এই প্রশ্নটা আনসার মোটামুটি প্রথম সেকেন্ড পয়েন্টে আমি বলে দিচ্ছি যে স্টাডি কন্টিনিউ না করলে পরে কি হবে। হ্যাঁ, আপনি কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে আপনার কার্ডের ব্যাপার নিয়ে কি মানে হবে সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। আর আরেকটা কোয়েশ্চেন আমি বলি যে আপনারা অনেক সময় একটা বলেন যে ভাই আমাদের কি মানে অ্যাডমিশনটা করাই দেওয়া যাবে। ভাই আমরা তো ভাই অ্যাডমিশন করাই দেওয়ার কেউ না ভাই, আমরা ছিল জাস্ট আপনাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড, যে কিভাবে কি করলে কি হবে সেটা আমরা ভালো করে জানি। আপনার অ্যাডমিশন পুরোটাই আপনার ক্রেডিট, আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার প্রফিসিয়েন্সি, আপনার নলেজ, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সব কিছুই। আর স্টাডি গ্যাপ নিয়েও আপনারা অনেক সময় কথা বলেন, এই নিয়মুন্না ভাই একটা ভিডিও করছে স্টাডি গ্যাপটাকে কীভাবে আপনারা মানে কাভার করতে পারেন। তো আসলে ওই ভিডিওটা ফেসবুক গ্রুপে ওই ভিডিওটা একটু দেখেন। আর রিসেন্টলি আর একটা কোয়েশ্চেন আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে যে ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে নাকি কার্ড দেয় না। তো ভাই এখানে কথাটা সত্যতা নাই,
একটা কারণে হচ্ছে কারণ আমাদের পরিচিত আমরা দেখতেছি যে তারা ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এখানে কার্ড পাইছে। তো এখানে একটা মানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ডিপ্লোমা কোর্স অফার করতেছিল, আমার এক্স্যাক্টলি নামটা মনে নাই এখন। তো ওই ইউনিভার্সিটিগুলো মানে ওই প্রতিষ্ঠানগুলো এটা আপনার একটা ভোকেশনাল ইনস্টিটিউটের মতো। তো ওরা যখন এই কোর্সটা অফার করতেছিল মানুষে অনেক, বিশেষ করে নেদারল্যান্ড থেকে নাকি অনেকেই প্রবলেমটা ফেস করছে, যারা অ্যাপ্লাই করছে আসে পরে স্যাপের স্যাপ যখন দেখছে ঢালাওভাবে দিতেছিল তখন স্যাপ এদেরকে কাগজ দেওয়া বন্ধ করতে। সুতরাং ওই বিষয়টার সাথে এটার কোনো লিঙ্ক নাই, ঠিক আছে? ডিপ্লোমা কোর্স নিয়ে আপনি কার্ড পাবেন না এটা বলার মতো কোনো মানে যৌক্তিক বা ডকুমেন্ট এই ধরনের কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই। তবে আপনার একটা কথা, আরেকটা জিনিস এই ডিপ্লোমা কোর্সের সাথে আরেকটা বিষয় রিলেটেড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ডিপ্লোমা কোর্স করলে কি পরে কি কার্ড রিনিউ হবে কিনা? ভাই কার্ড রিনিউ হবে, কিন্তু ডিপ্লোমা কোর্সের একটা ল্যাকিংস কি জানেন? ডিপ্লোমা কোর্স আপনার ফিটা হয়তো কম, তো বাট আলটিমেটলি যদি আপনার ডিপ্লোমা কোর্স সাধারণত 1.5 বছরের হয়ে থাকে, তো আপনি 1 বছর কোর্স কমপ্লিট করলে পরে যখন আপনি সেভে অ্যাপ্লাই করবেন, প্রথমত হচ্ছে ইন্ডিয়াতে ভিসা পেতে আপনাদের হয়তো সমস্যা হবে। সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিপ্লোমা কোর্সে যখন আপনি এনরোল হবেন তখন আপনাকে 2 বছরের দিবে না, কার্ড দিবে না। প্রথমে 1 বছরের কার্ড দিবে, এরপরে আবার 6 মাসের কার্ড দিবে। এরপরে যদি আপনার জব না হয় তখন কি করবেন, আপনি কীভাবে থাকবেন? তো এই জিনিসগুলা একটু চিন্তা করবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাট আমি আশা করি যে আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস বুঝাইতে পারছি। আপনারা হয়তো প্রশ্নগুলো রিপিটেড করেন, সেগুলো হচ্ছে কারণ হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে এই সমস্যাটা আছে। হোয়াটসঅ্যাপে যারা নতুন অ্যাড হয় তার আগের গিয়ে এগুলোর পোস্টগুলো দেখতে পারেন। এখন এটা নিয়ে কি করা যায় এটা আমরা চিন্তা করে দেখবো, মানে আমরা মানে এই প্রবলেমগুলো যাতে ফেস না করতে হয় আপনাদেরকে। কারণ অনেকেই ইনফরমেশনগুলো আগে থেকে যদি চেক যে একজন জয়েন করার পর যে আগের ইনফরমেশনগুলো দেখতে পারে, সেটা সেই ধরনের যদি কোনো প্ল্যাটফর্মের ব্যাপারে আমরা চিন্তা করতেছি, দেখি কি করা যায়। তো এই হলো আজকের মানে আমার বিষয়গুলো। আশা করি আপনাদের মানে আমার এই ভিডিওটা হেল্পফুল হবে। আর সবাই ভালো থাকবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের স্বপ্নটা সার্থক হোক, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আদাব।